আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু। আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে সমানতা টপিকের মধ্যে গাঠনিক সমানতার মধ্যে ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, এটা হচ্ছে টটোমারিতা। আজকে আমি টটোমারিতা বা টটোমারিজম এই টপিকটা দেখাবো। আচ্ছা দেখো, আমি একটা এক্সাম্পল নিছি। এক্সাম্পলের মধ্যে একটা যৌগ আমি লিখছি, এই পাশে দেখো এই যৌগটা কার্যকরীমূলক কি সিউ। সিউ মানে এই যৌগটা কি যৌগ? একটা কিটু যৌগ। আর এই পাশে দেখো এই যৌগের মধ্যে দুইটা কার্যকরীমূলক রয়েছে, একটা হচ্ছে বন্ড ওএইচ কার্যকরীমূলক আর একটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন কার্যকরীমূলক। কোথাও যদি বন্ড ওএইচ কার্যকরীমূলক থাকে আমরা এটার কার্যকরীমূলক নাম কি? ইন। আর যদি ডাবল বন্ড থাকে তাহলে এটার কার্যকরীমূলক নাম কি হয়? অল। তার মানে এই দুইটা একসাথে কি হবে? ইনল। এই দুইটা একসাথে কি হয়? ইনল। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আবার দেখো আমি এই পাশে একটা কিটো যৌগ লিখছি আর এই পাশে একটা ইনল যৌগ লিখেছি, ঠিক আছে? তার মানে এই দুইটা যৌগ পরস্পর হচ্ছে টটোমারিতা প্রদর্শন করে। তার মানে টটোমারিতা প্রদর্শন করে যারা, তাদের মধ্যে কি রয়েছে দেখো, কার্যকরীমূলক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পাশে কার্যকরীমূলক সিউ, এই পাশে কার্যকরীমূলক ওএইচ, তার মানে কিন্তু কার্যকরীমূলক চেঞ্জ হয়। তার মানে টটোমারিতা এক ধরনের কার্যকরীমূলক সমানতা। প্রথম কথাটা কি? টটোমারিতা এক ধরনের কার্যকরীমূলক সমানতা। এবং দেখো এই জায়গায় মাঝখানে একটা ডাবল বন্ড আছে, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এই যৌগ দুইটার মধ্যে রাসায়নিক সাম্যাবস্থা রয়েছে। অর্থাৎ তুমি যদি কোনো একটা পাত্রে এই কিটু যৌগ নেও, তুমি একটু পরে দেখবা যে এই কিটু যৌগগুলা কিছু পরিমাণে ইনুল যৌগে পরিণত হয়ে যাবে। তার মানে এই পাত্রে কিছু কিটু যৌগ থাকবে আর কিছু ইনুল যৌগ উৎপন্ন হয়ে যাবে। তার মানে এই দুইটা যৌগের মধ্যে রাসায়নিক সাম্যাবস্থা রয়েছে। তার মানে টটোমারিতা কি? টটোমারিতা এক ধরনের কার্যকরীমূলক সমানতা এবং সমাণু সমূহের মধ্যে রাসায়নিক সাম্যাবস্থা থাকে। আচ্ছা এবার কার্যকরীমূলক সমানতা আর টটোমারিতা এই দুইটার মধ্যে তফাৎ কি? কার্যকরীমূলক সমাণু সমূহের মধ্যে রাসায়নিক সাম্যাবস্থা থাকে না, আর টটোমার সমূহের মধ্যে কি রাসায়নিক সাম্যাবস্থা থাকে। আমি আবারও টটোমারিতার ডেফিনেশনটা বলতেছি। টটোমারিতা এক ধরনের কার্যকরীমূলক সমানতা, অর্থাৎ কার্যকরীমূলক চেঞ্জ হয় এবং সমাণু সমূহের মধ্যে রাসায়নিক সাম্যাবস্থা থাকে। আর কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রেও কিন্তু কার্যকরীমূলক চেঞ্জ হয়, কিন্তু তাদের মধ্যে কি রাসায়নিক সাম্যাবস্থা থাকে না। আর টটোমার সমূহের মধ্যে রাসায়নিক সাম্যাবস্থা থাকবে। আচ্ছা এইবার দেখো টটোমারিতার আমি কয়েকটা শর্ত লিখছি, শর্তগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা এক একটা শর্ত ভালো করে বুঝতে হবে। দেখো কি লিখছে, যারা টটোমারিতা দেখাবে এগুলার যৌগের অণুর মধ্যে তড়িৎ ঋণাত্মক পরমাণু, যেমন কে কে? অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। তড়িৎ ঋণাত্মক পরমাণু এই তিনটা, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এরা কি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকতে হবে। যেই যৌগ টটোমারিতা দেখাবে ওই যৌগের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এই তিনটা কি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকতে হবে। এই জায়গায় দেখো, এই যে দেখো অক্সিজেন, এই কিটো যৌগের মধ্যে অক্সিজেন কিন্তু কার্বনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে। অক্সিজেন কিন্তু কার্বনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, এই কারণে এটা কি টটোমারিতা প্রদর্শন করে। আচ্ছা দ্বিতীয়ত দেখো আলফা হাইড্রোজেন থাকতে হয়। আচ্ছা আলফা হাইড্রোজেনটাকে একটু খেয়াল করো, আমি ডেফিনেশনটা বলতেছি। কার্যকরী মূলকের, এই যে দেখো এক্ষেত্রে কার্যকরী মূলকের সিউ, কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে এই হাইড্রোজেনকে বলা হবে আলফা হাইড্রোজেন। তাহলে দেখো এই যৌগে কিন্তু এই পাশে তিনটা আলফা হাইড্রোজেন রয়েছে, এই পাশেও কি তিনটা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন রয়েছে। আমি আবারও বলতেছি, কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলা হবে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে তাকে বলা হবে আলফা হাইড্রোজেন। কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন, তার সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হবে আলফা হাইড্রোজেন। তার মানে দ্বিতীয় শর্ত কি? আলফা হাইড্রোজেন থাকতে হবে। আচ্ছা 3 নম্বর শর্ত কি? দেখো আলফা কার্বন sp3 সংকরায়িত হতে হবে। আচ্ছা আমরা জৈব যৌগের সংকরায়ন আগে একটা লেকচারে শিখেছি, ওই জায়গা থেকে তোমরা দেখে আসো। এই যে দেখো কার্যকরী মূলক, তার পাশের কার্বন কি? এই যে এটা হচ্ছে পাশের কার্বন, এই কার্বনটা কিন্তু এই ক্ষেত্রে sp3 সংকরায়িত। আমি একটু বুঝাই দিই। দেখো এই কার্বন কি এদিকে একটা বন্ধন, একটা সিগমা বন্ধন গঠন করছে, আর প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা একটা করে মোট 3টা, এদিকে একটা সিগমা বন্ধন, প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা একটা করে মোট 3টা, মোট 4টা সিগমা বন্ধন গঠন করবে। এই একটা আর প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা একটা করে মোট 3টা, মোট 4টা সিগমা বন্ধন গঠন করবে। কোনো কার্বন পরমাণু যদি 4টা সিগমা বন্ধন গঠন করে ওই কার্বন পরমাণুকে sp3 সংকরায়িত হয়। যেহেতু এক্ষেত্রে কার্যকরী মূলক তার পাশে কার্বন আলফা কার্বন, আলফা কার্বন sp3 সংকরায়িত হয়, এই তিনটা শর্তই কি তারা ফুলফিল করে, এই কারণে এরা টটোমারিতা প্রদর্শন করবে। আচ্ছা আমি আবার বলছি টটোমারিতা প্রদর্শনের শর্তগুলো কি কি, খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। যৌগের অণুর মধ্যে তড়িৎ ঋণাত্মক কে কে? অক্সিজেন, নাইট্রোজেন অথবা সালফার দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা কি যুক্ত থাকতে হবে। এই জায়গায় দেখো অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে।
2 নম্বর শর্ত কি আলফা হাইড্রোজেন থাকতে হবে। কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাদেরকে বলা হয় আলফা হাইড্রোজেন। তার মানে এই যৌগের মধ্যে কি আলফা হাইড্রোজেন রয়েছে। 3 নম্বর শর্ত কি আলফা কার্বন sp3 সংকরায়িত হতে হবে। এই যে দেখো এই আলফা কার্বনও কিন্তু sp3 সংকরায়িত, এই আলফা কার্বনও কিন্তু sp3 সংকরায়িত। আর sp3 সংকরায়িত কিনা তুমি বুঝবা কিভাবে, তুমি দেখবা যে আলফা কার্বন 4টা সিগমা বন্ধন গঠন করে কিনা, 4টা সিগমা বন্ধন গঠন করে কিনা। যদি 4টা সিগমা বন্ধন গঠন করে sp3 সংকরায়িত হবে। এই কার্বন দেখো এই জায়গায় একটা সিগমা বন্ধন আর প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা একটা করে মোট 3টা, মোট 4টা সিগমা বন্ধন গঠন করে, এই কারণে এই কার্বন sp3 সংকরায়িত হয়। সেম ভাবে এই আলফা কার্বন কিন্তু sp3 সংকরায়িত। এই জায়গায় একটা সিগমা বন্ধন আর 3টা হাইড্রোজেনের সাথে 3টা, মোট 4টা সিগমা বন্ধন, 4টা সিগমা বন্ধন হলে এই কার্বনও কি sp3 সংকরায়িত হয়। এই 3টা শর্ত খেয়াল রাখলে কোন যৌগটা টটোমারিতে প্রদর্শন করবে এটা আমরা চিনতে পারবো। এবার দেখো আমরা কয়েকটা एग्जांपल দেখাবো। যেমন আমরা একটা एग्जांपल দেখাইলাম, এটা আমরা আবার একটু লিখি। প্রথমত হচ্ছে কি2 ইনল সমানতা, যেটা আমরা একটু আগে দেখাইলাম, এই যৌগটা। আচ্ছা খেয়াল রাখবা যে আলফা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে চলে যায়। আচ্ছা এই জায়গা থেকে আমরা CH2 আলফা হাইড্রোজেনটা একটু এইভাবে দেখাইলাম, ঠিক আছে। এই আলফা হাইড্রোজেনটা এই জায়গায় যদি চলে যায় কি হবে দেখো, CH2 এই জায়গায় হয়ে যাবে দ্বিবন্ধন OH বন্ড CH3। এটা হচ্ছে কি যৌগ, এটা হচ্ছে কি2 যৌগ, যেহেতু কার্যকরীমূলক Cu কি2 যৌগ। আর এটা হচ্ছে কি ইনল যৌগ, হ্যাঁ, কি2 যৌগ ইনল যৌগ। আচ্ছা তারপরে দেখো আমরা আরেকটা एग्जांपल দেখাই। CH3 বন্ড নাইট্রোজেন, CH2 বন্ড নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন, ঠিক আছে। এটা হচ্ছে নাইট্রোস যৌগ। আচ্ছা এই জায়গায় এটা কি আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেন কি অক্সিজেনের সাথে চলে যাবে। একটু খেয়াল রাখার জন্য আমি এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, একটু খেয়াল করো। এটা যদি অক্সিজেনের সাথে চলে যায় তাহলে কি হবে, CH3 বন্ড CH, এই জায়গা হবে ডাবল বন্ড নাইট্রোজেন, আর এটা হয়ে যাবে কি সিঙ্গেল বন্ড, অক্সিজেনের সাথে হাইড্রোজেন চলে আসবে। এই হাইড্রোজেন চলে গেছে অক্সিজেনের সাথে, দেখো OH হয়ে গেছে। আর এই জায়গায় যেহেতু হাইড্রোজেন চলে গেছে এই জায়গায় ডাবল বন্ড হয়েছে, আর এই জায়গায় সিঙ্গেল বন্ড হয়ে গেছে। এটা হচ্ছে নাইট্রোস যৌগ। আর এই যৌগটা হচ্ছে অক্সিম যৌগ, ঠিক আছে। নাইট্রোস যৌগ আর একটা হচ্ছে অক্সিম যৌগ। আর একটা দেখো এবার 3 নাম্বার CH3 বন্ড। এবার আমরা দেখাবো নাইট্রো যৌগ, হ্যাঁ, এটা প্লাস অক্সিজেন হবে মাইনাস, নাইট্রো যৌগ। এবার দেখো এই জায়গায় একটা হাইড্রোজেন কি আলফা হাইড্রোজেন, সবসময় শিফট হয় কিন্তু আলফা হাইড্রোজেনটা, খেয়াল করো আলফা হাইড্রোজেন এই ডাবল বন্ধযুক্ত অক্সিজেনের সাথে সে যদি চলে আসে, এই আলফা হাইড্রোজেন যদি ডাবল বন্ধযুক্ত অক্সিজেনের সাথে চলে আসে, CH3 বন্ড CH, এই হাইড্রোজেন চলে যাবে এই জায়গায় বন্ড OH মাইনাস প্লাস, আর এই জায়গা হবে ডাবল বন্ড। এই হাইড্রোজেন চলে গেছে দেখো এই জায়গায় ডাবল বন্ড হয়ে গেছে, আর বাকি সব ঠিক আছে। এটা হচ্ছে নাইট্রো যৌগ। এটা হচ্ছে এসি যৌগ, ঠিক আছে, এসি। আচ্ছা আরো একটা আমরা দেখাবো, তোমরা এগুলো একটু উঠাই নাও। তার আগে আমি একটু দেখাই বিষয়গুলো, শর্তগুলো ফুলফিল করে কিনা দেখো। এই যে দেখো অক্সিজেন পরমাণু দ্বিবন্ধনযুক্ত আছে, আলফা হাইড্রোজেন রয়েছে, আলফা কার্বন দেখো 1টা 2 3 4টা, তার মানে আলফা কার্বন কে sp3 সংকরায়িত হয়। এবার এই জায়গায় আসি আমরা, এই যে দেখো নাইট্রোজেন পরমাণু কি দ্বিবন্ধনযুক্ত রয়েছে, আলফা কার্বন রয়েছে, এবং এই কার্বন দেখো 1 2 3 হাইড্রোজেনের সাথে একটা 4টা সিঙ্গল বন্ধন গঠন করে sp3 সংকরায়িত। এই জায়গায় দেখো নাইট্রোজেন পরমাণু দ্বিবন্ধনযুক্ত রয়েছে, এবং এই জায়গায় দেখো এই হচ্ছে আলফা হাইড্রোজেন, অথবা এটাও চিন্তা করতে পারো আলফা হাইড্রোজেন। এই কার্বন দেখো 4টা সিগমা বন্ধন গঠন করে কিনা, 1 2 3 হাইড্রোজেনের সাথে একটা 4টা, মোট 4টা সিগমা বন্ধন ঘটলে এই কার্বন পরমাণু কে sp3 সংকরায়িত হয়, আলফা কার্বন কে sp3 সংকরায়িত হয়। সবগুলো কিন্তু শর্ত পূরণ করতেছে, ঠিক আছে।
একটু চিন্তা করবা, তারপরে দেখো আমরা আরেকটা দেখাই, আর একটা এক্সাম্পল দেখাই। আমাদের এই লেকচারটা একটু ডিটেল হবে, একটু বড় হবে, কিন্তু তোমরা সবাই দেখো, ঠিক আছে? তোমাদের খুব উপকার হবে, এটা একটা কমপ্লেক্স টপিক। তো 4 নাম্বার দেখো, CH2 বন্ড CN সায়ানাইড, ঠিক আছে? এবার এই জায়গায় কি আলফা হাইড্রোজেন আছে? এবার দেখো কি হবে, সবার মধ্যে কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা থাকবে, হ্যাঁ? CH3 বন্ড CN, এই আলফা হাইড্রোজেন চলে যাবে কি নাইট্রোজেনের কাছে, তাহলে কি হবে CH ডাবল বন্ড, এই জায়গায় ডাবল বন্ড হবে C ডাবল বন্ড NH, এটা হচ্ছে ইন, ডাবল বন্ডের জন্য ইন, আর হচ্ছে ইমিন, ইনইমিন, আর এটা কি বলা হয় ইন ইমিন, ইনইমিন, ঠিক আছে? ইনইমিন, এই যোগটা হচ্ছে ইনইমিন, আর এটা হচ্ছে কি সায়ানো। সায়ানো, সায়ানো যৌগ আর ইনইমিন যৌগ। আচ্ছা, তাইলে এ হচ্ছে আমাদের 4টা এক্সাম্পল দেখাইলাম, ঠিক আছে? প্রথমটা কি ছিল? কিটোএনল সমানুতা, কিটোন আর ইনোনের মধ্যে ছিল। দ্বিতীয়টা কি ছিল? নাইট্রোসু, আর ওই পাশে ছিল অক্সিম। তৃতীয়টা কি ছিল? তৃতীয় হচ্ছে নাইট্রো আর এসি, আর এটা হচ্ছে সায়ানো, আর এটা হচ্ছে ইনিমিন। এ হচ্ছে আমরা 4টা টটোমারিতে এক্সাম্পল দেখাইলাম। এবার দেখো এই 4 ধরনের টটোমারিতা হয়। এবার দেখো আমরা প্রথম যেটা দেখাইছি ওইটা নিয়ে আমরা ডিটেইল একটু আলোচনা করব। প্রথম আমরা কি বুঝাইছি? কিটোইনল সমানুতা, কিটোইনল সমানুতা মানে টটোমারিতা আর কি, হ্যাঁ? কিটোইনল টটোমারিতা, সমানুতা না টটোমারিতা হবে ওয়ার্ডটা, কিটোইনল টটোমারিতা। আমরা টটোমারিতা ওয়ার্ডটাই লিখি, কিটোইনল টটোমারিতা। এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। আমরা কারা কারা দেখাই, কয়েকটা বিক্রিয়া আমরা একটু দেখাই। যেমন দেখো CH3 বন্ড CH3, এই যোগটা তো আমরা বেশ কয়েকবার দেখাচ্ছি। কি হয়, এই জায়গায় একটা আলফা হাইড্রোজেন আমরা আলাদা করে দেখাই দিই। আলফা হাইড্রোজেনটা কি অক্সিজেনের সাথে চলে যায়, CH2 ডাবল বন্ড OH বন্ড CH3। দেন আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখো CH3 বন্ড, এবার দেখো এই যোগটা দেখাবে কিনা। এটাতে কিন্তু আলফা হাইড্রোজেন রয়েছে, সিউ অক্সিজেনকে ডাবল বন্ড দ্বারা যুক্ত রয়েছে, কার্বনকে sp3 সংকরিত হয়, তাহলে এটাও দেখাবে। এই ক্ষেত্রে কি হবে, এই হাইড্রোজেন চলে যাবে অক্সিজেনের সাথে, তাহলে কি হবে দেখো CH2 ডাবল বন্ড C, এই জায়গা হবে কি OH বন্ড হাইড্রোজেন, ঠিক আছে? এবার খেয়াল করো 3 নাম্বার যে এক্সাম্পল আমরা দেখাবো, এই পাশে ধরো বেনজিন C6 হাইড্রোজেন 5, এটা কি দেখাবে কিনা? হ্যাঁ, এটাও দেখাবে। দেখো অক্সিজেন পরমাণু ডাবল বন্ড দ্বারা যুক্ত আছে, আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে, আলফা কার্বন sp3 সংকরিত হয়, এই কারণে এই যৌগটা কিন্তু টটোমারিতা দেখাবে। এই হাইড্রোজেন চলে যাবে কি অক্সিজেনের সাথে, খেয়াল করো C6 হাইড্রোজেন 5 C বন্ড OH ডাবল বন্ড CH2। এবার আমরা একটা স্পেশাল টাইপের দেখাবো, দেখো CH3 CH2 অক্সিজেন বন্ড CH3। এইবার দেখো এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন। এবার কিন্তু আলফা হাইড্রোজেনটা ভিন্ন ধরনের। এই জায়গায় দেখো এই কার্বনে আছে 2টা আলফা হাইড্রোজেন, এই কার্বনে আছে 3টা আলফা হাইড্রোজেন। এই কার্বনের চরিত্র এই কার্বনের চরিত্র কিন্তু এক না, ভিন্ন। কারণ এই কার্বনটা 3টাই কি হাইড্রোজেনের সাথে যুক্ত, এই কার্বনটা 2টা হাইড্রোজেন আর একটা কি কার্বনের সাথে যুক্ত, এই কারণে কিন্তু ভিন্ন, ঠিক আছে? ভিন্ন। এবার দেখো কেমন হবে, এই জায়গা থেকে 2টা যৌগ উৎপন্ন হতে পারে। কেমন হতে পারে দেখো, আমরা যদি প্রথমে এই জায়গা থেকে হাইড্রোজেন OH নেই, তাহলে কি হবে? আচ্ছা আমি ভিন্ন কালি দিয়ে লিখি, বন্ড CH ডাবল বন্ড OH বন্ড CH3, প্লাস আরো কি উৎপন্ন হতে পারে, যদি এই জায়গা থেকে হাইড্রোজেন আসে তাহলে কি হবে CH3 বন্ড CH2 OH ডাবল বন্ড CH2। এই যে দেখো এবার কিন্তু 2টা যৌগ উৎপন্ন হয়েছে, একটা থেকে কি 2টা হয়, ঠিক আছে? এখন এই 2টার মধ্যে একটা হবে মেজর, মানে একটা বেশি উৎপন্ন হবে, আর একটা মাইনর কম পরিমাণে উৎপন্ন হবে। কোনটা বেশি উৎপন্ন হয় কোনটা কম পরিমাণে উৎপন্ন হয় এটা আমরা পরে ব্যাখ্যা করব। তাহলে এইবার খেয়াল করো, আমরা কিটোইনল সমানুতার কয়েকটা বিক্রিয়া দেখাইছি টটোমারিতার।
এই যৌগটাও দেখাবে, এটাও দেখায়, এটাও দেখায়, এটাও দেখায়, কি কি উৎপন্ন হয় উৎপাদগুলো আমরা দেখাইলাম। এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এটা ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা এটা মুছে ফেলি, পরের কাজে যাব আমরা। কিটুইনল সমানতার মেকানিজম বা ক্রিয়া কৌশল দেখাবো, ঠিক আছে। এবার দেখো মেকানিজম বা ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল, আচ্ছা প্রথমে আমরা ক্ষারীয় মাধ্যমে দেখাবো বিক্রিয়াটা। হ্যাঁ, ক্ষারীয় মাধ্যমে মেকানিজমটা কিভাবে কমপ্লিট হয় এটা আমরা দেখাবো। আচ্ছা আমরা প্রথমে একটা যৌগ দেখি, CH3 ডাবল বন্ড অক্সিজেন বন্ড CH2 হাইড্রোজেন, আমরা এইভাবে দেখাইলাম। কিটোইনল সমানতার মেকানিজম দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এইবার ধরো ক্ষারীয় মাধ্যম, তার মানে কি OH মাইনাস থাকবে। এই OH মাইনাস, আচ্ছা আমরা এই হাইড্রোজেনটাকে উপরের দিকেই দেখাই, নিচে দেখাইলে হবে। এই OH মাইনাসকে H প্লাস তার একজোড়া ইলেকট্রন দিয়ে সে নিয়ে নিবে, আর এই হাইড্রোজেন ইলেকট্রন দুইটা কি কার্বনকে সে দিয়ে দিবে, ঠিক আছে, কার্বনকে সে দিয়ে দিবে। তাহলে কেমন হয় দেখো, কেমন হবে, CH3 ঠিক থাকবে। আচ্ছা এই কার্বন ডাবল বন্ড অক্সিজেন হবে, আর হচ্ছে এই কার্বন CH2, এই বন্ধনের যে দুটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন কার্বন নিয়ে নিচ্ছে, তাহলে কার্বন যদি ইলেকট্রন নিয়ে নেয় সে হবে কি মাইনাস চার্জ যুক্ত। আর এই যে হাইড্রোজেনকে OH মাইনাস তার একজোড়া ইলেকট্রন দিয়ে H প্লাস কে নিয়ে নিচ্ছে, এই যে কি উৎপন্ন হবে পানি, আমরা পানিটাকে আলাদা দেখাই, মানে মাইনাস H2 উৎপন্ন হবে, ঠিক আছে। এই OH মাইনাস H প্লাস কে নিয়ে পানি উৎপন্ন হবে, আর এই বন্ধন ইলেকট্রন এটা নিয়ে নিবে। এবার দেখো রেজোনেন্স স্টেবিলাইজ হবে। রেজোনেন্স স্টেবিলাইজ কিভাবে হবে দেখো, এই বন্ধনে যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন সেই জায়গায় দিয়ে দিবে, আর এই বন্ধন ইলেকট্রন এই অক্সিজেনকে সে দিয়ে দিবে। তাহলে রেজোনেন্স স্টেবিলাইজ হলে কি হয় দেখো, CH3 এই জায়গায় কি হবে অক্সিজেন মাইনাস চার্জ যুক্ত, আর এই জায়গায় হবে ডাবল বন্ড CH2। এবার দেখো আবার এটার সাথে আমরা যদি পানি যোগ করি, পানি যোগ করি তাহলে কি হবে দেখো, এই পানি থেকে H প্লাস এই জায়গায় এসে যুক্ত হবে। আচ্ছা এই বিষয়টা মনে ওই পাশে দেখালে সুন্দর হবে, আমরা ওই পাশে দেখাই। হ্যাঁ, এই পাশে দেখাই, পানি মানে কি H বন্ড OH, এখন এই বন্ধন ইলেকট্রন গুলা কি OH নিবে, আর এই যে ঋণাত্মক চার্জ এটা দিয়ে সে H প্লাস কে অ্যাটাক করবে, অ্যাটাক করে নিজে নিয়ে নিবে। নিয়ে নিলে কেমন হবে দেখো, CH3 বন্ড OH, আর এই জায়গায় ডাবল বন্ড CH2 প্লাস কে আবার OH মাইনাস উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে মেকানিজম বা ক্রিয়া কৌশল। এখন একটা ভালো করে বিষয় খেয়াল করো, এই যে ধাপ, এই ধাপে কি এই যে হাইড্রোজেন আর কার্বন এই মাঝখানের বন্ধনটা ভেঙে যায় না, এই বন্ধনটা কি ভাঙে, এই ধাপে এই বন্ধনটা ভাঙে। বন্ধন যদি কোনো ধাপে ভাঙে, এই ধাপটা স্লোলি, স্লো মানে ধীর গতিতে সংগঠিত হয়। এই বিক্রিয়াটা কিন্তু এটা একটা ধাপ, এটা কি আরেকটা ধাপ, দুই ধাপে উৎপন্ন হয়। একটা হচ্ছে এই ধাপ, আর একটা হচ্ছে ধাপ 2, ধাপ 1 ধাপ 2। যেহেতু ধাপ 1 এ বন্ধন ভাঙে, আর এই জায়গায় কিন্তু বন্ধন ভাঙে না, শুধুমাত্র কি এই মাইনাস আর H প্লাসের মধ্যে বন্ধন গঠিত হয়। যদি কোনো ধাপে বন্ধন গঠিত হয়, ওই ধাপটা খুব দ্রুত গতিতে ঘটে, এটা হবে র্যাপিড, দ্রুত গতিতে, ফাস্ট ঘটবে, ঠিক আছে, ফাস্ট ঘটবে। আর এটা কি স্লো গতিতে ঘটবে। কোনো একটা বিক্রিয়া যদি একাধিক ধাপে ঘটে, যেই ধাপটা ধীর গতিতে ঘটে, ওই ধাপটাই হচ্ছে ওই বিক্রিয়ার RDS মানে রেট ডিটারমাইনিং স্টেপ, RDS রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে। আর যেই ধাপটা ফার্স্ট ঘটে ওইটা কি রেট ডিটারমাইনিং স্টেপ না। তাহলে এই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে, এই ধাপটা স্লো গতিতে ঘটে, এটা হচ্ছে RDS রেট ডিটারমাইনিং স্টেপ, আর এটা ফার্স্ট ঘটে, এটা হবে রেট ডিটারমাইনিং স্টেপ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা আমরা ক্ষারীয় মাধ্যমে মেকানিজম বা ক্রিয়া কৌশল দেখা ফেললাম, এবার আমরা অম্লীয় মাধ্যমে দেখাবো। তোমরা এটা উঠাই নাও, এগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিশেষ করে এডমিশনের জন্য ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। এবার আমরা দেখাবো ক্ষারীয় মাধ্যমে ক্রিয়া কৌশল। ক্ষারীয় মাধ্যমে যদি ক্রিয়া কৌশলটা ঘটে কেমন হবে, ক্ষারীয় মাধ্যমে ক্রিয়া কৌশলটা কেমন হয় দেখো, দেখো CH3 ডাবল বন্ড অক্সিজেন CH2 হাইড্রোজেন, এই সরি ক্ষারীয় মাধ্যম তো হয়েছে, এবার অম্লীয়।
অম্লীয় মাধ্যম, অম্লীয় মাধ্যম মানে কি H প্লাস আসবে, H প্লাস আসবে। আচ্ছা এবার H প্লাস আসার পরে এই যে দেখো এই বন্ধনে দুই জোড়া আমরা জানি মুক্ত জোড় থাকে, এই এক জোড়া মুক্ত জোড় তাকে দিয়ে তার সাথে সে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তার সাথে যুক্ত হলে কেমন হয় দেখো, CH3, এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, এক জোড়া মুক্ত জোড় থাকবে, আরেক জোড়া মুক্ত জোড় সে দিয়ে দিছে, এই কারণে অক্সিজেন কি প্লাস চার্জ যুক্ত হবে। আর এই জায়গায় কি হবে, বন্ড CH2 আর হাইড্রোজেন থাকলো, ঠিক আছে। এটা এইভাবে না দেখালেও পারতাম, তারপর সমস্যা নাই। এ হচ্ছে ঘটনা। এবার দেখো এবার কি হবে, এবার হচ্ছে আচ্ছা এই কার্বন হচ্ছে এই অক্সিজেন হাইড্রোজেনকে সে দিয়ে দিছে। আচ্ছা এই কার্বন থেকে কিন্তু এই ইলেকট্রন কোনো চেঞ্জ নেই, যেহেতু ডাবল বন্ড হবে, এই জায়গায় সিঙ্গেল বন্ড হবে না, এই জায়গায় হবে ডাবল। এবার দেখো রেজোনেন্স স্টেবিলাইজ হবে, রেজোনেন্স স্টেবিলাইজটা আমি এই পাশে দেখাচ্ছি, দেখো কিভাবে হবে। এই বন্ধন ইলেকট্রন সে এই অক্সিজেনকে দিয়ে দিবে, অক্সিজেনকে যদি দিয়ে দেয় এই কার্বন কি প্লাস চার্জ যুক্ত হবে, দেখো কেমন হয়, CH3 এই অক্সিজেন দুই জোড়া ইলেকট্রন চলে আসবে, এই হাইড্রোজেন আর তো প্লাস চার্জে অক্সিজেনে থাকবে না, সে তো এই বন্ধন ইলেকট্রন গ্রহণ করছে, এবারে কার্বন হবে প্লাস চার্জ যুক্ত, আর এই জায়গায় কি CH, এবার আমরা 3 দিয়ে দিলাম, হ্যাঁ CH3। এবার দেখো কি হয়, এবার আমরা এই জায়গায় পানি দিব, H বন্ড OH পানি দিব, আর এইবার এই যে হাইড্রোজেন আছে এই বন্ধনের ইলেকট্রন দুইটা আমরা অন্য একটা কালি দিয়ে দেখাই, এই বন্ধনের ইলেকট্রন দুইটা সেই জায়গায় দিয়ে দিবে, দিয়ে দিলে হাইড্রোজেন কি হবে H প্লাস, H প্লাস পানির সাথে যুক্ত হয়ে কি হবে H3O প্লাস, আর এটা থেকে উৎপন্ন হবে কি দেখো CH3 বন্ড কার্বন, এই বন্ধন ইলেকট্রন সে পেয়ে গেছে, মাইনাস চার্জ থাকবে না, এই জায়গা হবে ডাবল বন্ড CH2, আর এই জায়গা হবে অক্সিজেন হাইড্রোজেন। এটার মেকানিজমটা আমি আবার বুঝাচ্ছি, দেখো CH3 কার্বন মনোক্সিজেন, এই যে হচ্ছে CH3 H প্লাস অম্লীয় মাধ্যমে প্রথমে এই অক্সিজেন তার একজোড়া মুক্ত জোড় দিয়ে H প্লাসকে তার সাথে যুক্ত করে ফেলবে, যেহেতু অক্সিজেন একজোড়া ইলেকট্রন দিচ্ছে এই কারণে অক্সিজেন প্লাস চার্জ যুক্ত হবে। এইবার রেজোনেন্স স্টেবিলাইজ হবে, রেজোনেন্স স্টেবিলাইজ হলে এই বন্ধন ইলেকট্রন সে অক্সিজেনকে দিয়ে দিবে, অক্সিজেন ইলেকট্রন পাবে, তার মাইনাস চার্জ থাকবে না, এই কার্বন যেহেতু ইলেকট্রন ছেড়ে দিছে তাকে দিয়ে দিছে, এই কারণে কার্বন হবে প্লাস চার্জ যুক্ত। এইবার এই বন্ধন ইলেকট্রন এই মাঝখানে দিয়ে দিবে, H প্লাস হবে, H প্লাস আবার পানির সাথে যুক্ত হয়ে H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে, আর এই যে এটা হচ্ছে ইনল যৌগ উৎপন্ন হয়ে যাবে। এ হচ্ছে ক্ষারীয় মাধ্যমে এবং অম্লীয় মাধ্যমে মেকানিজম বা ক্রিয়া কৌশল। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আমরা দুইটা মেকানিজমে দেখাইলাম, অম্লীয় মাধ্যমেও কিভাবে মেকানিজম সম্পূর্ণ হয়, ক্ষারীয় মাধ্যমে কিভাবে মেকানিজম সম্পূর্ণ, এটা দেখানো হলো। এবার আমরা মেজর এবং মাইনর প্রোডাক্ট দেখাবো। মেজর মাইনর প্রোডাক্ট বিষয়টাকে একটু দেখো, মেজর ও মাইনর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট কোনটা বেশি উৎপন্ন হবে, হ্যাঁ। আচ্ছা আমরা একটু আগে একটা বিক্রিয়া লিখছিলাম, বিক্রিয়াটা আবার দেখো, আমরা ক্ষারীয় মাধ্যমে প্রথম দেখাই, ক্ষারীয় মাধ্যমে CH3 বন্ড CH2 CO বন্ড CH3 CO বন্ড CH3 প্লাস কি OH মাইনাস, ঠিক আছে OH মাইনাস। এবার OH মাইনাস কি করে, আমরা একটু আগে যেটা দেখাইলাম, এই জায়গা থেকে একটা হাইড্রোজেনকে সে নিয়ে নিবে, একটা হাইড্রোজেনকে সে যদি নিয়ে নেয় তাহলে কি হয় দেখো, CH3 বন্ড CH2 বন্ড ডাবল বন্ড অক্সিজেন বন্ড CH2, আর এই যে তো পানি উৎপন্ন আমরা দেখাইলাম। আচ্ছা এটা হবে কি মাইনাস চার্জ যুক্ত, আর এটা কি ফার্স্ট ধাপ, সরি স্লো ধাপ, এটা হচ্ছে RDS, ঠিক আছে RDS রেট ডিটারমাইনিং স্টেপ। আচ্ছা এবার দেখো এই জায়গা থেকে হাইড্রোজেন গেলে এটা উৎপন্ন হয়, আর যদি এই জায়গা থেকে হাইড্রোজেন যায় তাহলে কেমন উৎপন্ন হবে, এটা দুইটা প্রোডাক্ট হতে পারে, কেমন হবে দেখো, CH3 বন্ড CH মাইনাস অক্সিজেন বন্ড
CH3। আচ্ছা আমরা জানি রেট ডিটারমিনিং স্টেপ হার নির্ধারণী ধাপে এই দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয়। এটা হচ্ছে মাইনাস চার্জযুক্ত যে কার্বন, এটা সরাসরি একটি কার্বনের সাথে যুক্ত, এই কারণে এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন। আর এটা হবে কি মাইনাস চার্জযুক্ত কার্বন দুইটা কার্বনের সাথে যুক্ত, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন। এই 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি থেকে আমরা জানি কি, আমরা জানি যে 1 ডিগ্রি কার্বো অ্যানায়নের স্থায়িত্ব 2 ডিগ্রি কার্বো অ্যানায়নের চেয়ে বেশি। কার স্থায়িত্ব বেশি? 1 ডিগ্রির স্থায়িত্ব বেশি। তাহলে 1 ডিগ্রি থেকেই কি বেশি প্রোডাক্ট আমরা পাবো, যেহেতু তার স্থায়িত্ব বেশি এই কারণে 1 ডিগ্রি থেকে কি বেশি প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট পাবো। পরের কাজটা কেমন হয় দেখো, 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন কিভাবে স্টেবিলাইজ হবে? আমরা জানি এই জায়গায় কি হবে, রেজোনেন্স স্টেবিলাইজ হয়। রেজোনেন্স স্টেবিলাইজ হলে কি কি উৎপন্ন আমি এই পাশে দেখাচ্ছি কিভাবে রেজোনেন্স স্টেবিলাইজ হয়। এই বন্ধন ইলেকট্রনকে অক্সিজেনকে সে দিয়ে দিবে, আর এই বন্ধন ইলেকট্রন এই জায়গায় চলে আসবে। এই বন্ধন ইলেকট্রন সে অক্সিজেনকে দিয়ে দিবে, আর এই মাইনাসের ইলেকট্রনকে এই জায়গায় চলে আসবে। আমি দুইটাকে দেখাচ্ছি, দেখো CH3 CH2 অক্সিজেন মাইনাস হবে, আর এই জায়গায় ডাবল বন্ড CH2। এটা হচ্ছে 1 ডিগ্রি থেকে যেটা উৎপন্ন হইতেছে। 2 ডিগ্রি থেকে কি উৎপন্ন হবে? CH3, এই বন্ধনের ইলেকট্রন এই জায়গায় চলে আসবে, ডাবল বন্ড অক্সিজেন মাইনাস বন্ড CH3, রেজোনেন্স স্টেবিলাইজ। এবার আবার এটাতে আমরা কি করছিলাম, পানি দেওয়া হয়েছে তাই না? এটার মধ্যে কি দেওয়া হচ্ছে? পানি, H বন্ড OH। এই H প্লাস যে এটার সাথে যুক্ত হবে, এটার সাথে যুক্ত হবে, সরি যেহেতু মাইনাস হবে, মাইনাস দেওয়া হয়নি, যেহেতু এই বন্ধন ইলেকট্রন সে নিচে মাইনাস হবে। আচ্ছা এবার দেখো CH3 বন্ড CH2, আর এটার সাথে OH ডাবল বন্ড CH2, আর এই পাশে কি হবে CH3 CH OH বন্ড CH3। আচ্ছা যেহেতু 1 ডিগ্রি কার্বো অ্যানায়নের স্থায়িত্ব বেশি, 1 ডিগ্রি কার্বন অ্যানায়ন থেকে এটা উৎপন্ন হয়েছে, এটা উৎপন্ন হয়েছে, এই কারণে এটা কি হবে মেজর প্রোডাক্ট, মেজর, আর এটা উৎপন্ন হবে কি মাইনর। আমরা কি বিষয়টা বুঝাইতে পারছি? যেহেতু 1 ডিগ্রি কার্বো অ্যানায়নের স্থায়িত্ব বেশি, এটা থেকে এটা উৎপন্ন হয়, এটা থেকে এটা উৎপন্ন হয়, এটা হবে মেজর প্রোডাক্ট, মানে বেশি পরিমাণে পাওয়া যাবে, এটা কি কম পরিমাণে পাওয়া যাবে। ক্ষারীয় মাধ্যমে হলে এমন হয় মেকানিজমটা, তোমরা উঠায় নেও। এবার আমরা অম্লীয় মাধ্যমে দেখাবো। এগুলো হচ্ছে এই টপিকের সবচেয়ে